আজকে আমরা তড়িৎ চুম্বকত্ব পড়ব। তড়িৎ চুম্বকত্ব বা বলা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিজম, ঠিক আছে। মানে এখানটায় না তড়িৎ বিজ্ঞানের সঙ্গে চুম্বক বিজ্ঞানের একটা যোগসূত্র রয়েছে, এই হচ্ছে বিজ্ঞানে। তোমরা এটা মাধ্যমিকেও কিছুটা হচ্ছে পড়েছো। সেখানটায় আমরা ওস্টেডের পরীক্ষা, তারপরে বার্লোচক্র, এগুলো নিয়ে আমরা টুকটাক হচ্ছে পড়েছি। তো এখানটায় আমরা আরও বিশদভাবে আমরা জানব। আচ্ছা, প্রথমত এই যে তড়িৎ বিজ্ঞানের সঙ্গে চুম্বক বিজ্ঞানের যে এই যে তোমার কোরিলেশনটা কিভাবে হচ্ছে, দেখো যে দুটোর মধ্যে লিঙ্কটা কোথায়, যেটা আমরা এই যে ওস্টেডের যে পরীক্ষায় এইখানে কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে একটা তড়িৎবাহী তার থাকে, তাই তো। আর আরেকটা কি থাকে না, একটা চুম্বক শলাকা থাকে, মানে একটা চুম্বক ক্ষেত্র হচ্ছে রয়েছে। এবারে হচ্ছে কি করা হয় না, আমরা যদি কারেন্ট পাঠাই ওই ওই তোমার তারের ভেতর দিয়ে, তাহলে দেখা যাবে যে ওই চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে। তা একটা চুম্বক শলাকা ও বিক্ষিপ্ত হচ্ছে মানেটা কি, যে নিশ্চয়ই ওই কারেন্ট ক্যারিং ওয়্যার একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে, এবং ওই চৌম্বক ক্ষেত্রের জন্যে আরেকটা চুম্বক ও কি হবে, বিক্ষিপ্ত হবে। এটি হচ্ছে ওস্টেডের এক্সপেরিমেন্টের মূল বিষয়টা, যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তারই প্রভাবে একটা চুম্বক শলাকা, আমরা চুম্বক শলাকাটা দিয়েই এক্সপেরিমেন্টটা করি, তো ওই চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হয়, তাই না। আবার বাল্যচক্রে আমরা দেখতে পাই যে ওখানে একটা স্থির চুম্বক ক্ষেত্র থাকে, সাধারণত একটা ওই অশ্বক্ষুরাকৃতির চুম্বক দিয়ে ওটা সৃষ্টি করা হয়। আর কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে। কারেন্ট ক্যারিং ওয়্যার বলতে ওখানটায় আমরা ওই চাকাটাকে নেই, চাকার ভেতর দিয়ে কারেন্টটা পাঠানো হয়। এবারে কি হবে, ওই যে চাকার ভেতর দিয়ে কারেন্টটা যাচ্ছে, তার মানে না কারেন্ট ক্যারিং ওয়্যার একটা নিজস্ব চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তো এবারে বহিস্থ যে ম্যাগনেটিক ফিল্ড, তার প্রভাবে ওই কারেন্ট ক্যারিং যে চাকাটা সে কি হবে, বিক্ষিপ্ত হবে। বিক্ষিপ্ত হবে মানে ওখানে এমনভাবে সিস্টেমটা থাকে যাতে ওটা ঘুরতে থাকে, সেই ক্লকওয়াইজ ডিরেকশনে বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এইভাবে ঘুরতে থাকে। এইভাবেই না, মানে আমরা এই যে তড়িৎ বিজ্ঞানের সঙ্গে চুম্বক বিজ্ঞানের একটা কোরিলেশনটা আমরা পাই এখানটায়। অ্যাকচুয়ালি খেয়ালটা রাখতে হবে যে কারেন্ট ক্যারিং ওয়্যার বা কারেন্ট ক্যারিং ওয়্যার না বলে আমরা এইভাবে ভাবতে পারি যে একটা মুভেবল চার্জ বডি, সে তার চারপাশে কি করে না একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এটা খেয়াল রাখবে। মানে আমি এইভাবে ভাবতে পারি, এটা ধরো একটা প্লাস কিউ চার্জ আছে, হ্যাঁ। যদি এটা স্ট্যাটিক চার্জ হয় তাহলে কি করবে, এ তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে। কিন্তু যখনই চার্জটা মুভ করবে, যেমন ইলেকট্রন যখন তারের ভেতর দিয়ে মুভ করে, তার মানে কি কারেন্টের সৃষ্টিটা হয়। তা মুভেবল চার্জ তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে। ইলেকট্রিক ফিল্ড তো থাকেই, প্লাস একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এটাই হচ্ছে মোদ্দা কথা। তার ফলে কি হবে, অন্য কোনো ম্যাগনেটকে ও কিন্তু বিক্ষিপ্ত করতে পারবে, যেটা আমরা এই ওস্টেডের পরীক্ষাতেও দেখতে পাই। ওকে, এবার তোমরা দেখো যে ওস্টেডের যে পরীক্ষাটা সেটা আমরা একটু সংক্ষেপে দেখে নিই, প্লাস আমরা একটা এক্সপেরিমেন্ট করব। তো ওস্টেডের পরীক্ষা কি ছিল বলতো না, চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া। অ্যাকচুয়ালি তড়িতের ক্রিয়া বলতে এখানে কারেন্ট ক্যারিং ওয়্যারটা ফিক্সড আছে, আর চুম্বকের ওপর যেহেতু বলেছে মানে চুম্বক শলাকাটা কিন্তু বিক্ষিপ্ত হতে পারে, এটা তার মিনিংটা আর কি। যেমন এই যে এইভাবে এটা তোমার চুম্বক শলাকা আছে, যেটা কি আছে না উত্তর দক্ষিণ অভিমুখে রয়েছে, দেখেছো। আমরা এইভাবে ডিরেকশনটাকে সেট করেছি যে এর মানে ম্যাপে যেমন ভাবে থাকে উপরে উত্তর, উপরে নর্থ, তারপরে সাউথ, এইভাবে করা হয়নি। এখানে যেমন ভাবে ওরিয়েন্টেড আছে সেভাবে এন এস, ডান দিকে থাকবে ইস্ট, তারপর ওয়েস্ট, চুম্বক শলাকাটা এইভাবে রয়েছে। এবারে কারেন্টটা পাঠানো হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে, দিলে কি হবে না এই যে চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হবে। বিক্ষিপ্ত হবে কেন না, এই যে কারেন্ট ক্যারিং ওয়্যার একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে বলে। এবারে কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা জানার জন্যে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র ছিল, যেটা তোমরা মাধ্যমিকেও পড়েছো।
অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা ছিল এইভাবে যে একজন ব্যক্তি, মানে ধরা যাক একজন ব্যক্তি এইভাবে তারের উপর দিয়ে প্রবাহের অভিমুখে হাত পা ছড়িয়ে সাঁতার কাটছে। এমন ভাবে সাঁতার কাটবে যেন তার মুখটা চুম্বক শলাকার দিকে থাকে, মানে হচ্ছে যেন মানুষটা চুম্বকটাকে দেখতে পায়। এমন তো হতে পারে যে প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে কিন্তু ও হয়তো চিৎ সাঁতার দিচ্ছে, এই ব্যাপারটা যেন না হয়। মানে ও এমনভাবে সাঁতারটা কাটবে প্রবাহের অভিমুখে এবং যেন সে চুম্বক শলাকাটাকে দেখতে পায়। এই তো সেক্ষেত্রে ওর বাম হাতটা যেদিকে থাকবে, যেমন এখানে বাম হাতটা এই দিকে আছে, কোন দিকে আছে না ওয়েস্টের দিকে আছে, পশ্চিমের দিকে, তাহলে কি হবে না চুম্বক এই যে উত্তর মেরুটা নর্থ পোলটা ওই দিকেই বাঁকবে। তাহলে আগে একবার দেখে নিই, কারেন্টের অভিমুখ সাউথ থেকে নর্থের দিকে, চুম্বক শলাকা এমনিতে ছিল সাউথ থেকে নর্থের দিকে, মানে আর্থ ম্যাগনেটিক ফিল্ড যেমন ভাবে কাজ করে সাউথ থেকে নর্থের দিকে সেইভাবেই ছিল। এবারে যেহেতু ওই সন্তরণকারী ব্যক্তির বাম হাতটা বাম দিকে আছে, সুতরাং এই নর্থ পোলটা কি হবে এই দিকে ডেভিয়েটেড হবে, মানে পশ্চিমের দিকে ডেভিয়েটেড হবে। বোঝা গেল? আচ্ছা, এবার যদি উল্টোটা হয়, চুম্বক শলাকা এরকম ভাবেই আছে, সাউথ নর্থ এইভাবে ডিরেকশনে আছে, কারেন্টটা পাঠাচ্ছি কেমন ভাবে, আমরা নর্থ থেকে সাউথের দিকে কারেন্টটা পাঠাচ্ছি। এবার তোমরা মনে মনে চিন্তা করে নাও যে এইভাবে দেখো, আমাদের বাম হাতটা থাকবে তখন হচ্ছে কোন দিকে না ইস্টের দিকে থাকবে, তাই তো? তাহলে ইস্টের দিকে যদি বাম হাতটা থাকে তাহলে সাউথ পোল নয়, সবসময় নর্থ পোল দিয়ে করবে। নর্থ পোলটা তাহলে এইভাবে বেঁকে যাবে, মানে ইস্টের দিকে বেঁকে যাবে। হয়েছে? আবার যদি এমনটা হয় যে কারেন্ট ক্যারিং ওয়্যারটা চুম্বক শলাকার নিচে আছে, দিয়ে আমরা একবার সাউথ থেকে নর্থে মানে ওই ডিরেকশনে, আর একবার নর্থ থেকে সাউথে আমরা যদি কারেন্টটা পাঠাই, তাহলে আমরা চুম্বক শলাকার বিক্ষেপটা কোন দিকে হয় দেখে নিই। দেখো, আমরা কারেন্টটা পাঠাচ্ছি সাউথ থেকে নর্থের দিকে। এবারে তোমাদের কি আছে, বাম হাতটা কোন দিকে হবে বলো? বাম হাতটা এই দিকে আছে, মানে ইস্টের দিকে আছে। তাহলে এই যে নর্থ পোলটা কি হবে এই দিকে বেঁকে যাবে, বাম হাত যেদিকে সেদিকে বাড়বে। তো এখানে লোকটা কেমন ভাবে সাঁতার কাটছে বলো তো? যখন চুম্বক শলাকা উপরে, তার নিচে কারেন্ট ক্যারিং ওয়্যার, তার নিচে ব্যক্তিটাকে থাকতে হবে। এবারে কিন্তু সে চিৎ সাঁতারটা দিচ্ছে যাতে সে চুম্বক শলাকাটা দেখতে পায়। তো বাম হাতটা ইস্টের দিকে আছে, অতএব নর্থ পোলটাও ইস্টের দিকে বাড়বে। উল্টো ব্যাপারটা হবে এই ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, যদি এমনটা হয় যে আমরা কারেন্টটা পাঠাচ্ছি পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্ব দিকে, তখন দেখবে এই চুম্বক শলাকার বিক্ষেপটা হবে না বলতে না, অ্যাকচুয়ালি তখন ইস্টের দিকে বা ওয়েস্টের দিকে বাঁকবে না, তখন উল্লম্বভাবে কিছুটা ওটা কাঁপতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা সামান্য টর্ক ওখানে কাজ করবে, কিন্তু এই নর্থ পোল বা সাউথ পোলের ওই ইস্টের দিকে বা ওয়েস্টের দিকে ঘুরে যাওয়ার ব্যাপারটা হবে না। বুঝতে পারলে? এবার আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে ঝট করে দেখে নিই। আচ্ছা দেখো, এখানে আমরা ওই ওয়েস্টেডের পরীক্ষাটা এক্সপেরিমেন্টালি করার চেষ্টা করছি। তো আমাদের এই যে চুম্বকটা আছে, ম্যাগনেটিক নিডলটা আছে, আমরা এই যে লাল তার মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্টটা পাঠাচ্ছি এবং তারটা আছে ওপরে আছে। তাহলে কি হবে, এই যে নর্থ পোলটা, এই আঙুলটার দিকে খেয়াল রাখবে, নর্থ পোলটা কি হবে না ওয়েস্টের দিকে বাঁকবে। দেখে নিই যে হচ্ছে কিনা। দেখলে সরে গেল। এই আবার একবার দেখে নাও, আমরা এটাকে ঠিক রাখলাম, আবার একবার দেখাচ্ছি, দেখলে ওই দিকটা বেঁকে গেল। এবার উল্টো যদি হয়, কারেন্টটা যদি আমরা নর্থ থেকে সাউথের দিকে পাঠাই, মানে লালটা নিলাম এইরকম ভাবে চেঞ্জ করে দিলাম পোলারিটি, তাহলে কি হবে এই নর্থ পোলটা বাঁকবে ইস্টের দিকে। দেখে না হচ্ছে কিনা, বোঝা গেল? তাহলে হলো। আবার যদি আমি তারটা নিচে যদি রাখি, নিচে রেখে যদি করি, তাহলে কি হয় দেখো,
দেখো ডিরেকশনগুলো দেখতে পাচ্ছ, এই মানে কোন দিকে মারছে, ওয়েস্টের দিকে মারছে। আবার আমি ঘুরিয়ে দিলাম, দিয়ে নিচের দিকে আমি রাখছি, তাহলে কি? আচ্ছা দেখো, এবার আমরা সাউথ থেকে নর্থের দিকে কারেন্টটা পাঠাচ্ছি এবং চুম্বক শলাকা নিচে রেখে কোন দিকে মারবে, এই নর্থ পোলটা ইস্টের দিকে মারবে। দেখে নাও, হলো একটু হালকা করে গিয়েছে, ঠিক আছে, এই দিকে কিন্তু বাঁকলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ওস্টেরিয়ার যে এক্সপেরিমেন্টটা করলাম সেখান থেকে দেখতে পেলাম যে চুম্বকের উপরে কারেন্টের একটা এফেক্টটা রয়েছে, তাই তো। তাহলে কারেন্ট ক্যারিং ওয়্যার একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। কিভাবে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি করছে, ওই চৌম্বক ক্ষেত্রের মান এবং তার ডিরেকশনটা এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো যে ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হয় ওর মানটা আমরা ল্যাপ্লাসের সূত্র বা বায়ো-সাভার্টের ল আছে তার সাহায্যে আমরা জানবো। এখন হচ্ছে ডিরেকশনটা নিয়ে আমরা দেখি। ডিরেকশনটা তোমরা দেখো, এখানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, এখানে না অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে সবচেয়ে বোধহয় সুবিধাজনক রুলটা হচ্ছে ডান হাতের মুষ্টির নিয়ম বা রিস্ট হ্যান্ড গ্রিপ যে আছে, গ্রিপের যে নিয়মটা, সেখানে বলছে এরকম ভাবে কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে কি হবে না, ডান হাতের বুড়ো আঙ্গুলটা রাখবে, থামটা রাখবে, ওকে, এইরকম ভাবে থামটা রাখবে, এই যে যেমন এখানটা দেওয়া আছে। তখন বাকি আঙ্গুলগুলো বলতে এই যে বাকি আঙ্গুলগুলো যেদিকে থাকবে সেই দিকে হচ্ছে বলরেখাগুলোর ডিরেকশনটা থাকবে। যেমন ভাবে এইভাবে আমরা দেখিয়েছি, বাকি আঙ্গুলগুলো এই যে সেইভাবে কিন্তু বলরেখাগুলো কাজ করছে, মানে এই বোর্ডের সাপেক্ষে এইভাবে যাবে, এইরকম ভাবে বাইরের দিকে এই ডিরেকশন মানে ক্লকওয়াইজ, তারপরে ভেতর দিয়ে আসবে। এখানেও দেখো আমরা এটা দেখিয়েছি, এই যে কারেন্ট ক্যারিং ওয়্যার, এই কারেন্ট ক্যারিং ওয়্যার এখানটায় বলরেখাগুলোকে বা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলোকে এই রেড ডটেড রেখা দিয়ে আমরা দেখিয়েছি। তো এখানেও যদি আমি ডান হাতের মুষ্টির নিয়মটা ইউজ করি তাহলে কি হবে, বুড়ো আঙ্গুল এটা কারেন্টের ডিরেকশন, বাকি আঙ্গুলগুলো দেখো এইভাবে আছে, তার মানে এই যে বলরেখাগুলোর ডিরেকশনটা হবে কেমন হবে, এই দিকে হবে, ডিরেকশনটা দিয়ে দিলাম, এইভাবে যাবে ডিরেকশনটা। এবার যদি বলা হয় যে আমি মানে দেখো এখান থেকে আমরা তো এইটুকু পেয়ে যাচ্ছি যে কারেন্ট ক্যারিং ওয়্যার তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। এবার যদি বলা হয় এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে, তাহলে এখান থেকে আমরা কি করব, একটা স্পর্শক টানবো বা ট্যানজেন্ট একটা আমরা ড্র করব। তাহলে এই দিকে কি হবে, বি এর ডিরেকশন, বি বলতে ম্যাগনেটিক ফিল্ড। যদি বলা হয় এইরকম জায়গা, এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কি হবে, যেহেতু এই ডিরেকশনে মানে এখানটায় কি বলবো যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে লাইনস অফ ফোর্সটা কাজ করছে, তাহলে এইখানটায় ম্যাগনেটিক ফিল্ড হবে এইভাবে ট্যানজেন্ট বরাবর, বি হচ্ছে ডিরেকশন। এইভাবে আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আমরা পাই, ঠিক আছে। আর এর মানটা আমরা বায়ো-সাভার্টের লয়ের সাহায্যে জানতে পারি। আচ্ছা, তাহলে আমরা বায়ো-সাভার্টস ল বা ল্যাপ্লাস ল এর সাহায্যে আমরা কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য একটা নির্দিষ্ট দূরে, ধরা যাক আর দূরে পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বার করতে চাইছি, বা সূত্রটা কি বলছে তার আমরা স্টেটমেন্টটা দেখি। স্টেটমেন্টে বলছে এই যে পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র হবে ডেল্টা বি ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডটা প্রপোর্শনাল টু কারেন্ট মানে আই। আর কি হবে, এই ডেল্টা বি প্রপোর্শনাল টু ডেল্টা এল হবে, মানে এই যে এই যে তারটা আছে তার আমি ডেল্টা এল পোর্শনটা নিয়েছি, এইটুকু পোর্শনটা নিয়েছি, তাহলে এইটুকু পোর্শনটা যে দৈর্ঘ্য তার সঙ্গে প্রপোর্শনাল, কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল, আর প্রপোর্শনাল হচ্ছে সাইন থিটা। সাইন থিটা বলতে এই যে দেখো যে ডেল্টা এল এর যে ডিরেকশন আর এই যে আর, এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে থিটা, তারই আমরা সাইন থিটাটা নিয়েছি, তার সঙ্গে প্রপোর্শনাল হবে। আর এটা রয়েছে যে ডেল্টা বি প্রপোর্শনালটি হচ্ছে 1/r² হবে, মানে এই যে দূরত্ব আছে এই দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। তাহলে আমরা সূত্রটা পাচ্ছি এইভাবে, যখন সমান চিহ্ন দেব তখন কি হবে, একটা কনস্ট্যান্ট আসবে,
কনস্ট্যান্টটা যদি আমি সিজিএস ঘরানাতে লিখি, অ্যাকচুয়ালি এটা না আমরা হচ্ছে এসআইতে করি প্রথমে। এসআইতে করলে যে কনস্ট্যান্ট একটা আসবে, ঠিক আছে, প্রথমে আগে আমি কনস্ট্যান্টটা দিয়ে রাখলাম কে, তারপরে হচ্ছে আই, এটা ভেদের সূত্র অনুসারে আই ডেল্টা এল, তারপরে হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে আর স্কোয়ার, এই হবে। আর এই যে কনস্ট্যান্টটা আছে এটা আমরা এসআই পদ্ধতিতে এই কনস্ট্যান্টের মানটা এইভাবে বেরিয়ে আসে যে মিউ জিরো বাই হচ্ছে 4 পাই। এটা মনে রাখবে যে যেমন ইলেকট্রোস্ট্যাটে আমরা দেখেছিলাম এখানটা 1/4πε0 ছিল, আর এখানে পাচ্ছি মিউ জিরো বাই 4 পাই। এটা অবশ্যই শূন্য মাধ্যমে বা বায়ু মিডিয়ামে। মিউ জিরোটা কি? মিউ জিরো হচ্ছে পারমিয়াবিলিটি বা চৌম্বক ভেদ্যতা, এটা শূন্য মাধ্যমে, ঠিক আছে, এটা শূন্য মাধ্যমে পারমিয়াবিলিটি এই ইন এয়ার অর হচ্ছে ভ্যাকুয়াম, ঠিক আছে। তো এবং এর মিউ জিরোর মান একটা রয়েছে, সেটাও লিখে দিই যে 4 পাই ইন্টু 10⁻⁻7 দিয়ে এর একটা ইউনিটটা রয়েছে, সেটাই হয়েছে। অতএব এইটা আমরা পেলাম ডেল্টা বির মান, ম্যাগনেটিক ফিল্ডের মানটা এইভাবে আসছে, হলো। আর যদি এটা এসআইতে লেখা হয়, এসআইতে যদি সিজিএস ঘরানাতে যদি লেখা হয়, তখন এই টার্মটা থাকে না, তখন কেটা আমরা 1 বলে দিই, আর তখন আইটা থাকবে ইএমইউ ইউনিটে, ডেল্টা এলটা সেন্টিমিটারে থাকবে, আরটাও সেন্টিমিটারে থাকবে। আর তখন এটা ডেল্টা বি হয় না, তখন এটা আমরা না ম্যাগনেটিক ফিল্ড না বলে ম্যাগনেটিক আমরা ইন্টেন্সিটি বলি, যেটাকে এইচ দিয়ে বলা হয়। মানে এখানে তোমার ডেল্টা এইচ, এটার ইউজ এখন কমে গেছে। দুটো টার্ম আছে, একটা হচ্ছে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা আমি বলছি, একটু আমি বিশদে বলছি। বিটা আপাতত জেনে রাখো যে চুম্বক ক্ষেত্র, বা আমরা এটাও বলি যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এইভাবেও বলা হয়। আর একটা টার্ম হচ্ছে এইচ, এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ইন্টেন্সিটি বলবো, ঠিক আছে। এটা ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এটা চৌম্বক প্রাবল্য, আর এটাকে চৌম্বক ক্ষেত্র, হয়েছে। তো সেক্ষেত্রে এই যে কে যে টার্মটা থাকে কনস্ট্যান্ট আসবে, এই কে টার্মটাকে আমরা জাস্ট 1 দিয়ে বলি। এটা আগে ব্যবহার হতো, এটা এখন বেশি কিছু ব্যবহারটা হয় না। এই যে আমরা বি আর এইচ যে বলছিলাম, এখানে আমি ডিটেলসে লিখে দিয়েছি। বি, এটাকে বলা হচ্ছে বাংলায় চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক আবেশ, এটা দিয়েও বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন, আর হচ্ছে চৌম্বক প্রবাহ ঘনত্ব। এই তিনটে নামে দেখবে কোশ্চেনগুলোতে থাকে। আচ্ছা, এই যে চৌম্বক প্রবাহ ঘনত্ব, এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ওকে। এই তিনটে নামে বিটাকে ডাকা হয়। বির ইউনিটগুলো হচ্ছে, এগুলো তোমরা মনে রাখবে, এসআইতে ওয়েবার পার মিটার স্কয়ার অথবা টেসলা। আর সিজিএসে যেটা বেশি ইউজ হয় না বলছি, সেই এককটা হচ্ছে গাউস বলা হয়। আর এই যে টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার, তার সঙ্গে গাউসের সম্পর্কটাও লিখে দিয়েছি যে 1 টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার সমান হচ্ছে 10⁴ গাউস, এটা হবে। আরেকটা যে টার্ম আমরা বলছি কি এইচ বলছি, যেটা ইউজ এখন কম আছে, আর বি আর এইচ এর মধ্যে সম্পর্কটা আমরা বলবো যে বি সমান মিউ এইচ, বা শূন্য মাধ্যমে সেটা বি সমান মিউ জিরো এইচ লিখে দিচ্ছি। তো এইচটা তাকে আমরা বলছি, এটা চৌম্বক ক্ষেত্র ছিল, এখানে চৌম্বক প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র। এর ইংলিশটা মনে রাখবে যে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এটা ম্যাগনেটিক ফিল্ড ছিল, এটা ম্যাগনেটিক ইন্টেন্সিটি। এইভাবে এই বি আর এইচটাকে ডিস্টিংগুইশ করা হয়, বা তোমরা খেয়ালটা করবে। এর যে ইউনিটগুলো, এসআইতে হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, প্রায় আসে পরীক্ষায়, আর সিজিএসএ হচ্ছে ওস্টেড, ঠিক আছে। আর অ্যাম্পিয়ার পার মিটার আর ওস্টেডের মধ্যে পারস্পরিক সম্পর্কটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার পার মিটার সমান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻³ ওস্টেড। দেখো, বি আর এইচ এর সম্পর্কটা আমরা এইরকম ভাবে লিখি যে বি সমান হচ্ছে মিউ এইচ, এটা সাধারণ করে মিডিয়ামে, অথবা যদি শূন্য মাধ্যমে আমরা লিখবো বি সমান হচ্ছে মিউ জিরো এইচ,
হয়েছে। আগেই বললাম যে এই যে মিউ জিরো সমান হচ্ছে কি বললাম 4 পাই ইন্টু 10⁻⁻7, এটাকে আমরা হেনরি বলি, হ্যাঁ, হেনরি পার মিটার, এই হেনরি পার মিটার। আর এখানে তো মিউ হচ্ছে পারমিয়াবিলিটি কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এই তার মানে এইচ কি দাঁড়াচ্ছে, এইচ দাঁড়াচ্ছে বি বাই মিউ, মানে চৌম্বক ক্ষেত্রকে মাধ্যমের পারমিয়াবিলিটি বা চৌম্বক ভেদ্যতা দিয়ে ভাগ করলে আমরা এইচটা পাই। এবারে না অনেক সময় প্রবলেমগুলোতে থাকে যে ওস্টেডে একটা একক আছে, তাকে তাকে হয়তো আমরা টেসলাতে বা ওয়েবার পার মিটার স্কোয়ারে আনবো, কিভাবে আমরা কনভার্টটা করব আমরা দেখে নিই। এই যে আমরা পেয়েছিলাম 1 অ্যাম্পিয়ার পার মিটার সমান, এটা পেয়েছি তাই তো। তার মানে আমরা 1 ওস্টেড সমান কত হচ্ছে, 1 ওস্টেড সমান 1/4 পাই, আর এখানে নিচে 10⁻³ এই, এটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার হলো। মানে আমরা কি করতে চাইছি বলতো, এইচ থেকে যদি আমরা বিতে আনতে চাই, মানে কনভার্সনটা ইউনিটেড, সরাসরি ইউনিটেড, যে একটা ওস্টেডে ধরো 5 ওস্টেড চুম্বক প্রাবল্যর মানটা দেওয়া আছে, যে পৃথিবীর চুম্বক প্রাবল্য 5 যে ওস্টেড দেওয়া আছে, তো সেখান থেকে আমরা টেসলাতে কিভাবে আসবো। তো দেখে নাও, এই যে ওস্টেড সমান 1 ওস্টেড সমান, আগে আমরা অ্যাম্পিয়ার পার মিটারে নিয়ে এলাম, মানে সিজিএস থেকে এসআইতে আমরা এইচটাকেই নিয়ে এলাম। এবারে এইচ থেকে আমরা কিসে আসবো, বিতে আসবো। তার মানে কি করতে হবে, মানে এইটা ইকুইভ্যালেন্ট টু হয়ে গেল ওই এইচ, কিন্তু এটা আমরা এসআইতে পেয়ে গেলাম, এসআইতে যেন পেয়ে গেলাম, ছিল এইচ এটা সিজিএস এ, সেখান থেকে এইচ এসআইতে পেয়ে গেলাম। এবারে বিতে যদি আসতে চাই তাহলে আমাদের করতে হবে μ0h, তার মানে এই যে মানটা আছে তার সঙ্গে কি করব 4 পাই ইন্টু 10⁻⁻7, এই যে এটা দিয়ে গুণটা করছি, আর এখানটায় 1/4 পাই 10⁻³ দিলে এটা কত হচ্ছে 10⁻⁻4, 10⁻⁻4 এটা কিসে এলো, এটা হচ্ছে টেসলা, তাহলে 10⁻⁻4 টেসলা দাঁড়ালো, তাই তো। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে এই যে 1 ওস্টেড এটা ইকুইভ্যালেন্ট টু 10⁻⁻4 টেসলা। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। অতএব আমরা যেটা বলেছিলাম যে পৃথিবীর চৌম্বক প্রাবল্য যদি বলা হয় যে 5 ওস্টেড, যেটা প্রায় থাকে এইভাবে, তাহলে কি হবে যে 5, ধরো এই যে 5 ওস্টেড আছে, এটাকে যদি আমি টেসলাতে কনভার্ট করতে চাই তাহলে আমরা বলবো কি না 5 ইন্টু 10⁻⁻4 টেসলা। ঠিক আছে, এই হচ্ছে বি আর এইচ তাদের যে ইংলিশ টার্মগুলো প্লাস যে বাংলা নামগুলো খেয়ালটা রাখবে, প্লাস এককগুলো এগুলো খেয়ালটা রাখবে। হয়েছে। আচ্ছা, আবার আমরা বায়োসাভার্টস ল বা ল্যাপ্লাস লতে ফিরে আসি। তো আমরা ডেল্টা এইচ এর মানটা পেয়েছিলাম, মানে সিজিএস এ সেখানে বলা আছে চৌম্বক প্রাবল্য, তার মানটা পাচ্ছি আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। আর এসআই ঘটনাতে এটা আমি এসআই বলে লিখে দিই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, সেখানটায় কি হচ্ছে ডেল্টা বি মানে চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড, সেখানে আমরা μ0/4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার এইভাবে আমরা পাচ্ছি। এবার কতগুলো ব্যাপার তোমরা দেখে নাও। এই যে আমরা বিটা পেলাম, ডেল্টা বিটা যে পাচ্ছি, যদিও ডেল্টা এল এর জন্য, এরপরে কি হবে আমি যদি সামেশন নেই পুরো তারটার জন্য, তখন আমরা চৌম্বক ক্ষেত্রটা বিটা আমরা পাবো। তো এটাকে একটা অন্য ফর্মেও দেখো যে লেখা যায়, কিভাবে লেখা যায়, এই যে μ0/4 তো আছেই, প্লাস এটাকে আই দিয়ে এটাকে লেখা যেতে পারে ডেল্টা এল ক্রস আর, এইভাবে লিখলাম। ওকে, আর বাই এটা কি করছি বলতো আর কিউব করে দিলাম, দিলে কি হবে
ডেল্টা এল একটা ভেক্টর, এই যে ডেল্টা এল লেন্থটা আছে ওটা একটা ভেক্টর, আরটা একটা ভেক্টর। তাহলে এটা ক্রস ভেক্টরের নিয়ম অনুসারে ডেল্টা এল আর সাইন থিটা হবে। একটা আর যেহেতু বেশি আছে ওটাকে কাটানোর জন্য এখানে আর কিউব করা আছে। অর্থাৎ এটা বার্নসাবার্ট লয়ের বা ল্যাপ্লাস লয়ের, এটা কিন্তু ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। ওকে, এটা ভেক্টর ফর্মে এটা লেখা হলো। তবে আচ্ছা, তখন আমরা এটাকে ডেল্টা বি আমরা এবং ভেক্টরের সাইনটা দেব। এইভাবে লিখলে একটা সুবিধা হচ্ছে যে ডেল্টা বির আমরা ডিরেকশন সম্বন্ধে আমরা জানতে পারবো পরিষ্কারভাবে। ডেল্টা এল এবং ডেল্টা আর যে সমতলে থাকবে, যেমন এখানে বোর্ডের সমতলে আছে ডেল্টা এল আর ডেল্টা আর এই যে আরটা দেখে নাও, এই যে নীল যে হেডটা, এই পেনটা ডিএল এর দিকে, এটা আর এর দিকে, মানে এরকম ভাবে বোর্ডের তলে আছে। ওকে, তাহলে ক্রস ভেক্টরের নিয়ম অনুসারে কি হবে, এখানে ডেল্টা বি এই সমতলের সঙ্গে লম্বভাবে কাজ করবে এবং রাইট হ্যান্ড যে স্ক্রু তার নিয়ম অনুসারে, যেটা তোমার 11-এ শিখিয়েছিলে। অর্থাৎ দেখো ডিএল থেকে আর এর দিকে আমি রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাচ্ছি, ঘোরাচ্ছি। ওকে, ধরো এটা ডেল্টা বি ডিরেকশন, তাহলে কি হবে, রাইট হ্যান্ড স্ক্রু যদি ঘোরায় তাহলে এটা কোন দিকে এগোবে, এটা কিন্তু এগোচ্ছে বোর্ডের দিকে। হয়েছে, অর্থাৎ ডেল্টা এল আর যে তলে আছে মানে বোর্ডের তলে আছে, ডেল্টা বি ডিরেকশন কি হবে, পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড। ওকে, এবং এটা ভেতরের দিকে হবে, ইনওয়ার্ড ডিরেকশনে হবে। এই জন্য আমরা এখানে ডটেড লাইন দিয়ে দেখিয়েছি যে ডেল্টা বি ডিরেকশনটা। ঠিক আছে, তো এইভাবে আমরা ডেল্টা বি আমরা মানটাও পেলাম, সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে ডিরেকশনটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে দেখা যাক যে এই আই যে আছে না, এই আই হচ্ছে দুটো ইউনিট। একটা তাহলে আই এর হচ্ছে ইউনিট হবে অ্যাম্পিয়ার, যেটা এসআইতে, আর একটা যেটা সিজিএস ঘরানার, ওটা অ্যাকচুয়ালি না ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট আমরা বলি, ইএমইউ হবে। হয়েছে, যেমন আমরা স্থির তড়িৎ একক বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট পেয়েছিলাম আগে, ইএসইউ, আর এখানে হচ্ছে কিনা ইএমইউ হবে, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, মানে ওটা কিন্তু সিজিএস ঘরানারই। তো সেই এককগুলো দেখা যাক যে আমরা কিভাবে পেতে পারি, তার যে সংজ্ঞাগুলো। তো ধরা যাক প্রথমে আমরা আগে অ্যাম্পিয়ারের আমরা সংজ্ঞাটা পেতে চাইছি। তাহলে আমরা কিভাবে এগোবো না, এই যে আরটা, তো আরটাকে কাজ করো, এটাকে 1 মিটার করে দিলাম। ডিএল এটাকেও আমরা 1 মিটার করলাম। সাইন থিটা না, যেহেতু এই যে ডিএল আর আর, হ্যাঁ, এটাকে আমরা 90 ডিগ্রি করে এই সাইন থিটার মানটাকে আমরা 1 করব। তাহলে এটা দাঁড়াবে কি বলতো, মানে আমরা এরকম ভাবে নেব, জানো তো, এটা এইরকম ভাবে একটা 1 মিটার তার নেব, দিয়ে এটাকে একটা বৃত্তাকার আকার দেব। অ্যাকচুয়ালি এটা বৃত্তচাপ গঠনটা করবে, যেটার ব্যাসার্ধ হবে 1 মিটার। এবারে এই সেন্টারে, আচ্ছা সেন্টার যদি হয় তাহলে এই যে ডিএল এর ডিরেকশন কি হবে, এই যে ডিএল এর ডিরেকশন আর আর এর ডিরেকশন, এটা আর এর ডিরেকশন, মাঝখানে কত হচ্ছে, মাঝখানে হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, তাই না? তাহলে সেন্টারে এইখানটায় আমরা বিটা বার করব। তো সেই জন্যই আমরা কি করেছি, এটা 1 মিটার তার নিয়ে তাকে 1 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার রূপ দিয়েছি, চাপ থাকবে। সেক্ষেত্রে কেন্দ্রে মানে অটোমেটিক্যালি থিটার মানে কিন্তু 90 ডিগ্রি হবে। তো সেক্ষেত্রে আসছে যে ডেল্টা বি সমান মিউ 0/4 পাই, তাহলে কত হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, আর নিচে হচ্ছে 4 পাই হয়েছে। আর বাকি থাকছে আই, আর বাকিগুলো তো ডিএল 1 হয়ে গেছে, সাইন থিটাও 1 হয়ে গেছে, এটাও 1 হয়ে গেছে। তার মানে তখন তোমাকে এই যে ডেল্টা বিটা না, এটাকে যদি আমি 10⁻⁻7 টেসলা বা টেসলাই বলে দিই, বা ওয়েবার পার মিটার স্কোয়ার করতে হবে, এই দিলে কি হবে, এই 10⁻⁻7 আর এখানে 10⁻⁻7 কেটে যাবে। সেক্ষেত্রে আই সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার আসবে।
হয়েছে? তাহলে আমরা 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা দেব এইভাবে, এই যে এটাকে আমরা ধরো কারেন্ট পাঠাচ্ছি, যেভাবেই হোক। আচ্ছা, তার মানে দেখো সংজ্ঞাটা ভালোভাবে দেওয়া হচ্ছে যে 1 মিটারের একটা তার নিয়ে তাকে যদি 1 মিটার ব্যাসার্ধের একটা একটা বৃত্তচাপের অংশ যদি দেওয়া হয়, সেক্ষেত্রে যে কারেন্ট পাঠালে, ধরো এই যে আই কারেন্ট পাঠাচ্ছি, যে কারেন্ট পাঠালে বৃত্তের কেন্দ্রে 10⁻⁷ টেসলা কি হবে? চৌম্বক ক্ষেত্র। আমরা এখানে চৌম্বক ক্ষেত্র টার্মটা ইউজ করব। 10⁻⁷ টেসলা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, সেই কারেন্টটাকে বলা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে? আবার একবার রিপিট করছি আমি, যে 1 মিটার ব্যাসার্ধের, আচ্ছা 1 মিটার তার দিয়ে, হ্যাঁ 1 মিটার তার দিয়ে যদি 1 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার অংশে চাপ সৃষ্টি করা হয়, যাতে আমরা এমন একটা কারেন্ট পাঠাবো যাতে কিনা কেন্দ্রে 10⁻⁻ টেসলা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তো সেই কারেন্টটাকে, আর এটা কিন্তু সবই শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে রাখতে হবে এই যে সিচুয়েশনটাকে। তা যদি 10⁻⁷ টেসলা চুম্বক ক্ষেত্র কেন্দ্রে উৎপন্ন হয়, তাহলে ওই কারেন্টটাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। হয়েছে? আর সিজিএস এর মানে যেটা 1 ইএমইউ আমরা বললাম, অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, তখন কি হবে? তখন এইখান থেকে দেখো যে ডেল্টা এইচ, তার মানে আই সংখ্যাটা দেবো 1 ইএমইউ, আই ডেল্টা এল, এই যে ডেল্টা এল আছে, আমি একবার লিখে দিই, সাইন থিটা বাই হচ্ছে আর স্কয়ার, তার মানে আরটাকে এখানে হতে হবে 1 সেন্টিমিটার, ডিএলটাকেও হতে হবে 1 সেন্টিমিটার, সাইন থিটা তো সেন্টারে ওটা 1 হবে, তার মানে কি হবে? 1 সেন্টিমিটার একটা তার নিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তচাপ তৈরি করতে হবে, এবং তাতে যে কারেন্টটা পাঠালে ডেল্টা এইচ এর মানটা এবারে আমরা কি করব? 1 করে দেব। তাহলে যে কারেন্টটা পাঠালে বৃত্তের কেন্দ্রে 1 ওস্টেড, এটা ওস্টেড হবে, 1 ওস্টেড চৌম্বক ক্ষেত্র বলবো না, চৌম্বক প্রাবল্য সৃষ্টি হবে, সেই কারেন্টটাকে বলা হবে I সমান 1 ইএমই, এইভাবে বলা হবে। অর্থাৎ এই দুটো সংজ্ঞা খেয়াল রাখবে, যে 1 অ্যাম্পিয়ার আর 1 ইএমইউ সংজ্ঞা। নেক্সট আমরা চলে আসছি বায়ো-সাভার্ট ল, বা এটাকে ল্যাপ্লাস ল বলা হয়। তার হচ্ছে অ্যাপ্লিকেশনে, যেমন এখানে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে যে কারেন্ট ক্যারিং ওয়্যার একটা আছে, দীর্ঘ ঋজুতার, তবে প্রথমে আমরা ইনফাইনাইট নিচ্ছি না, প্রথমে এটা ফাইনাইট লেন্থের নিয়ে আমরা করব, মানে যার দুটো প্রান্ত, এই যে দুটো প্রান্ত আমরা দিতেও পারি যে এ আর হচ্ছে বি, দুটো প্রান্ত যেটা পির সঙ্গে অ্যাঙ্গেল করেছে, দুটোভাবে আমরা অ্যাঙ্গেল দেখিয়েছি, একটা θ1 θ2, এই অ্যাঙ্গেলগুলো চয়েস করার সময় না একটা নির্দিষ্ট ডিরেকশনে নেওয়া হয়েছে, যে এই তারের সঙ্গে এইভাবে নেওয়া হয়েছে θ2, এখানেও তিনি তারের সাপেক্ষে এই একই ডিরেকশনে, মানে এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে θ1 নেওয়া হয়েছে। আবার আমরা এইভাবেও অ্যাঙ্গেলটা নিতে পারি, মানে তার থেকে আর দূরে পি বিন্দু আছে, যেখানটায় আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বার করব। তো এই পি বিন্দুতে যে আর যেটা আছে রেডিয়াস ভেক্টরটা, তার সাপেক্ষে এই দুটো প্রান্ত, এই যে আলফা বিটা এইভাবে অ্যাঙ্গেল করেছে, আমরা দুটো ভাবেই নেব, θ1 θ2 সাপেক্ষে আর আলফা বিটা দুটো সাপেক্ষে রিলেশনগুলো তৈরি করব। তাহলে এই কারেন্ট ক্যারিং তার আই, সেই তার থেকে আর দূরে পি বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। তো প্রথমে আমরা কি করবো বলতো, যে একটা ক্ষুদ্র পোরশন নিলাম এই সেন্টার থেকে এল দূরে, যেহেতু নিচের দিকে নিচ্ছি, অতএব আমরা -L আমরা তাকে বলছি, ঋণাত্মক বলে। তো ডিএল অংশ একটা নেওয়া হলো, ক্ষুদ্র অংশ, যেখান থেকে এক্স দূরে পি আছে এবং অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই যে ডিএল অংশের জন্য পিতে যে ম্যাগনেটিক ফিল্ড,
যেটাকে ডেল্টা বি বলে এখানে বলা হচ্ছে, তাহলে বায়ো সাভার্টের ল অনুসারে আমরা লিখতে পারি যে ডেল্টা বি সমান কি হবে, আমরা এসআইতে বলছি মিউ জিরো বাই হচ্ছে 4 পাই, তারপরে আই কারেন্ট ডিএল সাইন থিটা, এই যে সাইন থিটা বাই আর স্কোয়ার ছিল, এখানে আর বলতে দূরত্ব হচ্ছে এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার। এই এবারে সম্পূর্ণ তারের জন্য নিতে হবে, তাহলে কি হবে, ডেল্টা বির আমরা সামেশনটা নেব, আর ডেল্টা বির ডিরেকশনটা কি হবে, আমরা ওই ক্রস ভেক্টরের কনসেপশন দিয়ে দেখেছিলাম, পি থেকে ইনওয়ার্ড হবে এবং বোর্ডের ভেতরে বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার হবে এবং ইনওয়ার্ড ডিরেকশনে হবে, ওই জন্য ডটেড আছে। তাহলে পুরো তারটার জন্য করতে গেলে এটা সামেশন করতে হবে অথবা ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে ডিএল সাইন থিটা এক্স তিনটেই কিন্তু ভেরিয়েবল, যখন আমরা বিভিন্ন বিন্দু নেব দূরের দিকে যখন যাব, এক্সটা বাড়বে, থিটাটা চেঞ্জ হবে, ডেল্টা এল তো একটা তার সামেশন নিতেই হবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এখানে এই ত্রিভুজটা থেকে আমরা বরং নেই যে কট থিটা সমান কত আসছে বলো তো এই ত্রিভুজ থেকে, যে মাইনাস এল বাই আর হচ্ছে, তার মানে এল সমান কত, মাইনাস আর কট থিটা। তাহলে ডিএল বা ডেল্টা এল যাই হোক লেখো, সমান কত হবে, এটা হবে আর কট থিটা মানে দিয়ে, তাহলে এটার কি কত হবে, মাইনাস কোসেক স্কোয়ার হবে, তাহলে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, তার মানে এখানে দাঁড়াচ্ছে আর 1/sin স্কোয়ার হয়ে যাবে, ডি থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান আর আছে, সাইন স্কোয়ার বলতে এটা তো বেস আছে, আর বাই এক্স মানে আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ওটা হচ্ছে উল্টে গেলে কত হবে, তাহলে এক্স স্কোয়ার বাই হচ্ছে আর স্কোয়ার ডি থিটা এইভাবে আসছে, সমান এটা হবে এক্স স্কোয়ার বাই আর ডি থিটা এইভাবে আসছে। ওকে, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি ডেল্টা এল বাই এক্স স্কোয়ার করে দিই বরং, কেন বলতো, এই যে এখানে আছে ডেল্টা, মানে ডেল্টা এল সাইন থিটা এক্স স্কোয়ার, তিনটে ভেরিয়েবল আছে, তার মধ্যে দুটো ভেরিয়েবলকে আমি অ্যাবজর্ব করে নিচ্ছি, তাহলে ডেল্টা এল বাই এক্স স্কোয়ার সমান কত হচ্ছে ডি থিটা বাই আর হলো। তাহলে আমি এই টার্মটাকেই আবার লিখছি, ডেল্টা বি সমান হচ্ছে মিউ জিরো বাই 4 পাই, তারপরে আই আছে, ডেল্টা এল বাই এক্স স্কোয়ার মানে ডি থিটা বাই আর হলো, তার মানে এটা দাঁড়াবে সাইন থিটা ডি থিটা, এই পোর্শন মুছে দিলাম, এটা ডি থিটা আর বাই আর হবে, বাই আর এই আছে। ওকে, তাহলে এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি, হলো, এটা তাহলে ডেল্টা বি মানটা। আচ্ছা, তাহলে এবারে যখন বি, এই যে ডেল্টা বি এইটা আমি সামেশন নেব, তার মানে কি করতে হবে, মিউ জিরো বাই 4 পাই আছে, এটা আই বাই আর, এটাও তো কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, তাহলে এটা হবে সাইন থিটা ডি থিটা, এটার লিমিটটা এই যে থিটা 1 থেকে থিটা 2, থিটা 2টা কিভাবে দেওয়া হয়েছে খেয়াল রাখবে, এই তারের সাপেক্ষে ডিরেকশনে দেখেছো তো, যে ক্লকওয়াইজ ডিরেকশনে এখানে আমরা নিয়েছি থিটা 1 থেকে থিটা 2, এই দিলে আমরা পেয়ে যাচ্ছি মিউ জিরো বাই 4 পাই আই বাই আর। আচ্ছা, সাইন থিটার ইন্টিগ্রেশন করলে কত হবে, মাইনাস কস থিটা হবে, এই যে মাইনাস কস থিটা, আর এটা কিন্তু উপরে লিখে দিচ্ছি থিটা 1, তাহলে
আপার লিমিট থিটা 2, এখানটায় থিটা 1, এটা মাইনাস আছে, তার মানে আগে বসবে cos থিটা 1 বসবে। তাহলে b সমান μ0/4 পাই I/r, এটা দাঁড়াবে cos থিটা 1 মাইনাস cos থিটা 2। এইভাবে আমরা রিলেশনটা পাচ্ছি, যে বি রিলেশন, এটা মনে রাখবে। এটা খুবই ইম্পর্টেন্ট রিলেশন, যে বি সমান μ0/4 পাই, এই রিলেশনটা যেটা আমরা পেলাম। হয়েছে? এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবারে খেয়াল করো যে যদি এই তারটা ইনফাইনাইট লেন্থের হয়, এর প্রথমে ফাইনাইট ধরে করা হয়েছে, যদি ইনফাইনাইট লেন্থের হয়, ফর ইনফাইনাইট লেন্থ কি হবে? তখন এই যে থিটা 1 টেন্স টু 0 হবে, আর থিটা 2 টেন্স টু পাই হবে, তাই তো? যদি ক্রমশ বাড়ে তাহলে কি হবে? থিটা 1 এটা আরো নিচের দিকে নামবে, থিটা 1টা আরো ছোট হতে হতে 0 হবে, এবং থিটা 2টা পাই মতো হয়ে যাবে ফর ইনফাইনাইট লেন্থ। সেক্ষেত্রে বি সমান μ0/4 পাই হয়েছে। আচ্ছা, দিয়ে এটা দেখো যে I/r, আচ্ছা cos থিটা 1, তাহলে কত হবে? থিটা 1 যদি টেন্স টু 0 হয়, তাহলে এখানে আমি 1 পাচ্ছি, আর থিটা 2 পাই, তার মানে cos পাই মানে -1, অর্থাৎ -1 এই হবে। তাহলে তখন রিলেশনটা দাঁড়াবে μ0/4 পাই দিয়ে আসছে 2I/r বি। এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, যে ফর ইনফাইনাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যার আর দূরে যে ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হবে, তার মানটা হচ্ছে μ0/4 পাই 2I/r, আর তার ডিরেকশনটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড, মানে এখানটায়, এবং সেটা ইনওয়ার্ড ডিরেকশনে হবে। ঠিক আছে? তবে আমরা যে রিলেশনটা পেয়েছি না, সেখান থেকে দেখো যে বিভিন্ন প্রবলেমগুলো আসে, তখন এই থিটা 1 থিটা 2টা নিয়ে কাজ করতে অসুবিধা হয়, তার থেকে আলফা বিটা ধরে আমাদের একটু সুবিধা হবে। হয়েছে? তাহলে আলফা বিটা ধরে যদি কাজটা করি, তাহলে রিলেশনটা কেমন দাঁড়ায় এটা আমরা একটু দেখে নিই। তাহলে এটা আমরা একটু মুছে দিই, ঠিক আছে? থাকলো। এবার দেখো যে এই থিটা 1, এই যে থিটা 1 এর সঙ্গে বিটার কি সম্পর্ক, আর থিটা 2 এর সঙ্গে আলফার কি সম্পর্ক। এটা তো 90 ডিগ্রি, এই পোর্শনগুলো তো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি আছে, আর এটাও 90 ডিগ্রি আছে। তাহলে বাকি এই কোণ আর এই কোণ আলফা মিলে 90 ডিগ্রি হবে। তার মানে আমি বলতে পারি পাই মাইনাস থিটা 2 প্লাস আলফা সমান হচ্ছে কত? π/2। তাহলে থিটা 2 সমান কত হবে? তাহলে থিটা 2 সমান হবে এটা π/2, থিটা 2 সমান, থিটা 2 এইদিকে আসছে, তাহলে π/2 প্লাস আলফা, এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমরা এদিকেও দেখে নিই যে থিটা 1 প্লাস বিটা সমান হচ্ছে π/2। কেন? বাকি আমরা এই ত্রিভুজটা নিচ্ছি, এটা 90 ডিগ্রি, তাহলে থিটা 1 প্লাস বিটা সমান হচ্ছে π/2, অতএব থিটা 1 সমান হচ্ছে π/2 মাইনাস বিটা। তাহলে এই মানগুলো যদি বসিয়ে দিই না, তাহলে কত দাঁড়ায়? বি সমান হচ্ছে μ0/4 পাই I/r, তারপরে cos থিটা 1 এর জায়গায় বসাচ্ছি cos π/2 মাইনাস বিটা
আর মাইনাস cos থিটা 2 আছে, cos থিটা 2 মানে কত হবে, পাই বাই 2 প্লাস আলফা, এই দাঁড়ালো। দিলে এটা হচ্ছে মিউ 0 বাই 4 পাই, এটা আই বাই আর। আচ্ছা, এখান থেকে কত আসছে, এটা হচ্ছে সাইন বিটা, আর এটা কত হবে, এটা হচ্ছে পাই বাই 2 প্লাস আলফা আছে, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা সাইন হবে, পাই বাই 2 আছে মানে এটা সাইন হবে, প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ হবে, তার মানে এখানে তোমার প্লাস হয়ে যাবে, প্লাস সাইন আলফা হয়েছে। অতএব এইভাবে লেখা যেতে পারে, বিটা বি সমান মিউ 0 বাই 4 পাই আই বাই আর, এটাকে সাইন আলফা আগে লিখি, আলফা বিটা এইভাবে লিখলে সুবিধা হয়, সাইন আলফা প্লাস সাইন বিটা হয়েছে। এইভাবে এটা হচ্ছে মোর পপুলার রিলেশনটা, এর থেকেও যে মিউ 0 বাই 4 পাই আই বাই আর সাইন আলফা প্লাস সাইন বিটা, যেখানে আলফা বিটাটা খেয়ালটা করবে দুটো প্রান্ত এই আর এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হয়েছে। এইভাবে আমরা এই ম্যাগনেটিক ফিল্ডের মানটা আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এবার দেখো এই কারেন্ট ক্যারিং ওয়্যারের বিভিন্ন কেসগুলো, হ্যাঁ, যেমন এখানে আমরা দেখাচ্ছি যে এ বি এই কারেন্ট ক্যারিং তারটা রয়েছে, মানে যে আই কারেন্টটা যাচ্ছে, আর পি বিন্দুটা একটু বাইরের দিকে আছে, এমনভাবে আছে পি থেকে যখন আমরা লম্বটা টানবো আর এখানে কিন্তু এবির মধ্যে থাকছে না, এবির বর্ধিতাংশের উপরে আমরা টেনেছি, তার ফলে এখানে দেখো বিটা নিয়ে সমস্যা নেই, আর থেকে তো দুটো অ্যাঙ্গেল হবে, একটা বিটা, এটা আমরা করলাম, কিন্তু আলফাটা হওয়া উচিত ছিল এই দিকে, এখানে কিন্তু আলফাটা আমরা আর এর সাপেক্ষে একই দিকে নিচ্ছি, এইরকম ভাবে আলফাটা নিলাম, তার মানে কি আলফা এই দিকে না হয়ে এই দিকে হলো, তার ফলে আলফাটা আমরা এখানে মাইনাস বলে ধরবো। তার মানে এরকম জায়গায় না আমরা সূত্রটা লিখতে পারি, এই যে বি সমান হচ্ছে মিউ 0 বাই 4 পাই আই বাই আর, তারপরে এটাকে সাইন বিটা আগে লিখছি, সাইন বিটা, আর মাইনাস কি হবে, মাইনাস হবে সাইন আলফা, কারণটা কি না আলফা এখানে মাইনাস হয়ে গেছে, অতএব সাইন মাইনাস আলফা সমান এইভাবে হবে, বুঝতে পারলে। আচ্ছা, তারপরে এবারে ধরো, আচ্ছা তারপরে ধরো আমি এই যে পি বিন্দুটাকে ক্রমশ এই বর্ধিতাংশের কাছাকাছি নিয়ে চলে আসছি এবং এক সময় বর্ধিতাংশের উপরেই নেব, মানে এ বির যেটা বর্ধিতাংশ সেটা বির দিকে হোক, বির নিচের দিকে হোক বা এর দিকে হোক, একবারে ওই বর্ধিতাংশের উপরেই নেব। তবে তার আগে আমি দেখাচ্ছি যে ধরো এইরকম একটা জায়গায় ধরে নাও পি আছে, ঠিক আছে, এই তাহলে তখন ছবিটা দাঁড়াবে এই রকম ভাবে, এই আর এখানে তো আর রয়েছে, আর তাহলে এটাও হবে এইভাবে, তাহলে সেক্ষেত্রে এইভাবে বিটা, এইভাবে আলফা হবে, এইভাবে পিটা যদি ক্রমশ এই বর্ধিতাংশের ক্রমশ ক্লোজ যদি হয় এবং একটা সময় দেখা যাবে এই পিটা হয়তো আমি এইখানটায় নিয়ে চলে এলাম বা একবারে বর্ধিতাংশের উপরে যদি নিয়ে চলে আসি, তখন কি হবে, তখন এই যে বিটা এবং আলফা ক্রমশ দেখো যে মানটা কিন্তু বাড়ছে, তাই তো, এবং মানটা বাড়তে বাড়তে একটা সময় কি হবে, দুটোরই মান কিন্তু পাই বাই 2 হবে, 90 ডিগ্রি হবে, ওকে, পাই বাই 2 হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, যে এই যে বর্ধিতাংশের যখন উপরে, তখন এই যে আলফা আর হচ্ছে বিটা এই মানগুলো টেন্স টু হয়ে যাবে পাই বাই 2, এবং তখন বির মানটা হয়ে যাবে এই যে মিউ 0 বাই যেমন আছে, আর এই সাইন বিটা মাইনাস সাইন আলফা যে আছে, সাইন পাই বাই 2 মাইনাস সাইন পাই বাই 2, তার মানে কি হবে, সেই ক্ষেত্রে কেটে যাবে 1 মাইনাস 1 মানে 0 হয়ে যাবে, তার মানে বি সমান হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে 0 হবে, কখন হবে না তারের এই যে কারেন্ট ক্যারিং যে তারটা আছে তারের
বর্ধিতাংশের উপরে, বর্ধিতাংশের ওপর কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে, ঠিক আছে। অর্থাৎ এটা খেয়াল রাখবে, এরকম ভাবে প্রবলেম থাকে যে ধরো এইভাবে একটা কারেন্ট যাচ্ছে, আর এই কারেন্টটা আছে, এবারে বলবে এই যে বর্ধিতাংশের উপরে এরকম ভাবে এইরকম একটা বিন্দুতে এ বিন্দু বা এখানটার নিচে বি বিন্দু, এই তারটার বর্ধিতাংশের উপরে এ বিন্দু বা বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে? তো সেটা কিন্তু হবে 0। কারণটা বুঝতে পারলে যে এই আলফা বিটা একটা সময় কি হবে, বর্ধিতাংশের ক্ষেত্রে π/2 বলে ওটা ট্রিট করা হবে। ওকে, আচ্ছা এবার দেখো যে অর্ধ অসীম তার বা সেমি ইনফাইনাইট ওয়্যার, মানে এটা কিন্তু কারেন্ট ক্যারিং হবে। ওকে, আচ্ছা আগে দেখো সেমি ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার বলতে কি আমরা বুঝছি যে পি বিন্দুটার সাপেক্ষে আমরা এখানে দেখেছিলাম না যে এই প্রান্ত অসীম দূরে আর এই প্রান্ত অসীম দূরে আছে। এখানে কিন্তু পি বিন্দুর সাপেক্ষে তারের লোয়ার যে পয়েন্টটা এটা ক্রমশ ইনফাইনাইট হয়ে যাচ্ছে, কিন্তু উপরের যে পোর্শনটা নেই, এইখানেই কিন্তু টার্মিনেট করে যাচ্ছে। মানে এই যে আরটা আছে এদিকে নেই, তার মানে কি আলফার মানটা যেন 0 হয়ে 0 নয়, কি হবে, হ্যাঁ আলফার মান তো 0ই হয়ে যাচ্ছে। খেয়ালটা করো, দেখে নাও, এই যদি আমি একটুখানি এক্সটেন্ড যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এই যে এইটা হচ্ছে আলফা, এটা আলফা, এটা হচ্ছে বিটা। এবারে সেমি ইনফাইনাইট যদি হয় তাহলে এই পোর্শনটাও থাকবে না, একবারে এইখানে মিশে যাচ্ছে। তার মানে কি হবে, অর্ধ অসীম তারের জন্য আলফার মানটা 0 হয়ে যাবে, আর বিটার মানটা কি হবে, আস্তে আস্তে করে বাড়তে বাড়তে বিটার মানটা হবে π/2 হবে। হয়েছে? তাহলে সেক্ষেত্রে বি সমান কি হবে, এই সূত্র থেকে আমরা পাবো μ0/4π, আলফার মানটা 0 মানে 0 হচ্ছে, আর এটা তো 1 হবে, তার মানে জাস্ট I/R। তার মানে ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য হয় μ0/4π2I/R, আর সেমি ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে হবে I/R। ওকে, এটা তোমরা খেয়াল রাখবে। আচ্ছা এবার দেখো যে এই বার্গ সাভার্টের সূত্রটা প্রয়োগ করে আমরা এরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রয়েছে সার্কুলার, যার রেডিয়াসটা R, তো সেন্টারে আমরা ম্যাগনেটিক ফিল্ড মানে বিটা আমরা নির্ণয় করব। ওকে, আগে সেন্টারে বি যে আছে তার ডিরেকশনটা কোন দিকে হয় আমরা দেখে দিই। দেখো এখানে কারেন্ট ডিরেকশন এইভাবে আছে ক্লকওয়াইজ, তার মানে আমরা যদি এরকম ডান হাতের মুষ্টি নিয়ম যদি প্রয়োগ করি তাহলে যে বলরেখাগুলো কেমন ভাবে যাচ্ছে বলো তো, এইভাবে যাবে, মানে এদিক থেকে এসে এইভাবে যাবে, ইনওয়ার্ড মানে সেন্টারে কিন্তু ভেতরের দিকে হবে, তাই না? একবার এটা তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে আমরা এরকম একটা নিয়েছি, এটা দিয়ে হচ্ছে অনুরূপ, এরকম একটা নিয়েছি, ধরো আমাদের সেন্টারে দেখতে হবে বলরেখা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোথায়। কারেন্ট যাচ্ছে এই ডিরেকশন, তার মানে এই দিকে আমি বুড়ো আঙুলটা দিলাম, তাহলে বাকি আঙুলগুলো যাচ্ছে কেমন ভাবে, এইভাবে আছে। তাহলে বলরেখাগুলো এখান থেকে বেরিয়ে এইভাবে যাবে, এইভাবে বলরেখাগুলো, তার মানে সেন্টারে হচ্ছে ভেতরের দিকে বলরেখাগুলো ডিরেকশন, এবং বিরও ডিরেকশন হবে ওই একই দিকে, তাই না? আমি এখানে একটু এঁকে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। এই রকম ভাবে এইভাবে কিন্তু বিটা কাজ করবে। তাহলে এই ও থেকে ভেতরের দিকে তলের সঙ্গে পারপেন্ডিকুলার, আর ও থেকে তাহলে ভেতরের দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করবে, হলো? আচ্ছা তাহলে এই ছবিটা আমি আগের মতো এঁকে নিই, এইরকম ভাবে আছে, এটা কারেন্টটা ছিল I, হলো? তাহলে এবারে আমরা একটা ক্ষুদ্র পোর্শন ধরে নিই, এরকম একটা ক্ষুদ্র পোর্শন ডেল্টা এল, এবং দূরত্বটা কেমন আছে আর এই ডিএল এর ডিরেকশনের সাপেক্ষে আর এর অ্যাঙ্গেলটা কত, ওই 90 ডিগ্রি আছে। তাহলে এই ডেল্টা এল এর জন্য ওতে যে চৌম্বক ক্ষেত্র ওটাকে যদি ডেল্টা বি বলি, তাহলে ডেল্টা বি সমান হবে μ0/4π, তারপরে I ডেল্টা এল
এটা সাইন থিটা ছিল, এটা সাইন কি হবে 90 ডিগ্রি হবে বাই আর স্কোয়ার, এইভাবে হবে। হয়েছে? তার মানে μ0 বাই 4 পাই আই ডেল্টা এল বাই আর স্কোয়ার। তাহলে এই ডেল্টা এল পোর্শনের জন্য আমরা পেলাম। তাহলে সম্পূর্ণ তারের জন্য বি সমান কত হবে না সামেশন অফ ডেল্টা বি দিলে এখানটা μ0 বাই 4 পাই, এটা আই বাই আর স্কোয়ার থাকলো, আর সামেশন অফ ডেল্টা এল হবে। হয়েছে? এবার সামেশন অফ ডেল্টা এল বলতে কি হবে, যেটা 2 পাই আর হয়ে যাবে। যদি সিঙ্গেল তার থাকে, একটাই যদি পাকের তার থাকে, তাহলে হবে 2 পাই আর। আর যদি বলা হয় যে না এখানে n সংখ্যক পাক আছে, তাহলে ইনটু n আমরা করে দেব। nটা হচ্ছে নাম্বার অফ ওয়াইন্ডিংস বা পাক সংখ্যা, হলো? তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা পেয়ে যাচ্ছি এইভাবে μ0 বাই 4 পাই, তারপরে একটা আর কাটবে, দিয়ে হবে 2 পাই n i বাই আর হবে। এইটা হচ্ছে যদি n সংখ্যক পাক যদি থাকে এইখানটা, মানে n সংখ্যক পাক আমাকে এরকম ভাবে আঁকতে হবে, এরকম n সংখ্যক পাক এবং কারেন্ট যাচ্ছে i, রেডিয়াস আর, সেক্ষেত্রে সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ড হবে তার মান এইভাবে পাবো। এবং এই যে ডিরেকশন, এই ডিরেকশন অনুসারে কি হবে, ইনওয়ার্ড ডিরেকশনে হবে ম্যাগনেটিক ফিল্ড। ওকে? এবার যেমন দেখো আমরা বৃত্তাকার তারটা না নিয়ে একটা পোর্শন নিয়েছি, এই যে ডেল্টা এল, যেটা সেন্টারে থিটা কোণ উৎপন্ন করেছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, এখানে দেখো এই যে পুরো যে অংশটা, আচ্ছা পুরো অংশটাকে আমরা ধরে নিলাম যে এল আছে, ওকে। তার মধ্যে আবার দেখো যে ডিএল যে অংশটা, ডিএলটার জন্য কি হবে, এখানটায় সাইন থিটা হবে, ডিএল সাইন থিটা হবে, কিন্তু ডিএল এর সাপেক্ষে আরটা কেমন ভাবে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে এইখানটায় আমরা 90 ডিগ্রি বসাবো, আলটিমেটলি কি হবে, এই টার্মটা থাকবে না, এটাকে আমরা ডেল্টা বি বলে বলবো। শুধু এই ডেল্টা এল এর জন্য এখানে যে চৌম্বক ক্ষেত্রটা, তাহলে বি সমান কত হবে, যে সামেশন অফ ডেল্টা বি দিয়ে আমরা পাচ্ছি μ0 বাই 4 পাই আই, তারপরে সামেশন অফ ডেল্টা এল বাই আর স্কোয়ার হবে। তার মানে μ0 বাই 4 পাই, এখানে আই, পুরো এবি যে তারটা ওটা আমরা ধরলাম যে এল হচ্ছে তার হচ্ছে দৈর্ঘ্যটা। এবারে ওই এল আর এখানে অ্যাঙ্গেল করেছে থিটা, তার মানে এখানে যদি এল যদি লিখি, বা আমি এলটা পাশে লিখছি যে এল সমান কি হবে, আর থিটা হবে, তাই তো? সুতরাং এখানে এলটাকে আমি আর থিটা এইভাবে লিখতে পারি, বাই আর স্কোয়ার আছে। যেখানে থিটাটা কিসে আছে বলতো, থিটাটা আছে কিন্তু রেডিয়ানে আছে, থিটাটা রেডিয়ানে থাকবে। তাহলে এইভাবে লেখা যেতে পারে যে μ0 বাই 4 পাই, তারপরে আই থিটা বাই আর স্কোয়ার, এটা বির রিলেশন, যে এইভাবে আমরা বি সমান লিখতে পারি। অথবা এটাকে যদি দেখা যায় যে থিটা ডিগ্রিতে আছে, থিটা যদি ডিগ্রিতে যদি থাকে তখন কি হবে, সিম্পলি এই বি সমান হবে μ0 বাই 4 পাই আই, এই থিটাটাকে ডিগ্রি থেকে আমাকে রেডিয়ানে আনতে হবে, তার মানে থিটা থাকলো পাই বাই এখানে 180 করতে হবে, আর আর স্কোয়ার। হয়েছে? আমরা এইভাবেও লিখতে পারি। হ্যাঁ, অতএব দুটো হবে, এখানে থিটাটা রেডিয়ানে, এখানে থিটা হচ্ছে ডিগ্রিতে আছে, এইভাবে কিন্তু লেখা যাবে। আচ্ছা এখানে একটা ভুল হলো যে আর একটা কাটবে, তাই তো? তাহলে আই থিটা বাই আর হবে, হ্যাঁ আই থিটা বাই আর, তাহলে এখানেও এইভাবে হবে বি সমান μ0 বাই 4 পাই আই থিটা পাই বাই 180 আর, এখানেও তাই, একটা আর কেটে যাবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা বায়োসাভার্টের ল অনুসারে কি করবো বলতো, যে একটা সার্কুলার কন্ডাক্টর আছে, তার অ্যাক্সিসের উপরে
এক্স দূরে পি বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বার করব। হয়েছে? তো এটা কিভাবে করা যায় দেখি। তবে এখানে একটা ব্যাপার, এই যে কারেন্টটা যে যাচ্ছে না, খেয়ালটা রাখো, মানে আমরা এইভাবে ভাবতে পারি, এই দেখে নাও, এই যে তারটা আছে এরকম ভাবে, হয়েছে? কারেন্টটা দেখাচ্ছে আই, মানে এখানে বুঝতে হবে এই ডিরেকশনে কারেন্টটা ঘুরছে, এই মানে ডটের পোর্শনটা হচ্ছে এই পেছনের হচ্ছে পোর্শনটা, এটা বুঝতে হবে। এবারে এই যে পি বিন্দুতে যে ফিল্ডটা হবে, ফিল্ডের ডিরেকশনটা আমরা দেখি, এটা ডিএল মানে ডিএল এর ডিরেকশনটা এইরকম হবে, মানে পেছন থেকে সামনের দিকে ডিএল। আর এখানে এই যে আরটা আছে, আর মানে বুঝতে হবে ডিএল থেকে পি দূরত্ব মানে ইউ, তার মানে আর মানে হচ্ছে ইউ। এবারে ডিএল আর ডিএল এর সাপেক্ষে ইউ, এটা কেমন ভাবে থাকবে? 90 ডিগ্রি। এই যে এটা যদি ডিএল হয়, এটা ইউ, তাহলে এই ডিএল আর ইউর মধ্যে এই দেখো এইভাবে থাকতে হবে, ডিএল ইউ, এদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হবে। হয়েছে? আবার এই ডিএল আর ইউ, এটা যদি আমরা ক্রস ভেক্টর যদি নেই, মানে এখানটায় আরটা দাঁড়াবে ইউ, এটা হচ্ছে ইউ স্কোয়ার হবে, আর সাইন থিটা এখানটায় 90 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা। আর এই যে ডেল্টা বি ডিরেকশনটা, এটা আমরা এইভাবে লিখেছিলাম না, যে ডেল্টা বি সমান হচ্ছে μ0/4 তারপরে আই, তারপরে ডেল্টা এল ক্রস আর ছিল, তার মানে এখানে হবে ক্রস ইউ হবে, অর্থাৎ এই ডেল্টা বাই হচ্ছে ইউ কিউব, এরকম ভাবে আমরা পেয়েছি। তো ডেল্টা এল আর ইউ, এদের যদি ক্রস ভেক্টর নেওয়া হয়, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে দেখে নাও। আবার দেখাই, এই দিকটায় পেছন থেকে সামনের দিকে ডিএল, এটা ইউ, তার মানে আমরা যদি ক্রস ভেক্টর নেই, ডিএল থেকে ইউর দিকে আমরা রাইট হ্যান্ডেড স্ক্রু ঘোরাবো, এইভাবে ঘোরাবো। ঘোরালে দেখো যে ডিরেকশনটা যাবে এইভাবে, মানে এই তলের সঙ্গে লম্বভাবে যাবে। অর্থাৎ এখানটায় ডেল্টা বি এইভাবে আমরা পাবো, ডেল্টা বির ডিরেকশনটা। ঠিক এরই সিমেট্রিক যদি এইরকম একটা পোর্শন যদি থাকে, তার জন্য এইখানটায় ডেল্টা বি ডিরেকশনটা হবে এই দিকে, এটা হবে ডেল্টা বি ডিরেকশনটা হলো। আর এই ডেল্টা বি গুলোকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি এইভাবে, এটা থিটা হওয়া মানে এটাও থিটা হবে, এটা হচ্ছে ডেল্টা বি কস থিটা, আর এই দিকটা হবে ডেল্টা বি সাইন থিটা হবে, তাই তো? এই পোর্শনটা অক্ষ বরাবর, এক্সিস বরাবর বাইরের দিকে, এটা হবে ডেল্টা বি সাইন থিটা। ঠিক আছে? তো এইভাবে কাজ করবে। তাহলে পুরো তারটা যদি ভাবা হয়, তাহলে দেখবে এই ডেল্টা বি কস থিটা এই পোর্শনগুলো কেটে যাবে, তাহলে শুধু থাকবে ডেল্টা বি সাইন থিটা, তার আমরা সামেশনটা নেব। হয়েছে? তাহলে এবারে আমরা এই রিলেশনটা একটু দেখে নিই, যে μ0/4 আই, এখানটায় শুধু ডিএল এর জন্য যা লিখেছি, সাইন এটা 90 ডিগ্রি আছে, দিয়ে আমরা পাচ্ছি μ0/4 আই, তারপরে ডেল্টা এল, দেখো সাইন 90 ডিগ্রি, ডেল্টা এল আর ইউর মধ্যে অ্যাঙ্গেল, ওটা 90 ডিগ্রি দেখালাম, আর বাই হচ্ছে ইউ স্কোয়ার, হয়ে গেল। আচ্ছা, এবারে কার্যকর যে চৌম্বক ক্ষেত্র, ওইটা বললাম কত, যে ডেল্টা বি সাইন থিটা হবে, তার মানে এখানেই আমরা লিখে দিই না ডেল্টা বি সাইন থিটা। ডেল্টা বি সাইন থিটা যদি না হয়, তাহলে এখানেও সাইন থিটার মানটা বসালে কত হবে? এই ত্রিভুজ থেকে আর বাই ইউ হবে, তাই তো? আর বাই ইউ, তার মানে এটা আসছে μ0/4 তারপরে আই ডেল্টা এল
বাই হচ্ছে এটা ইউ কিউব, আর এখানটায় আর আসছে এইটা। এবারে আমাদের পুরো তারটা যদি আমরা কনসিডার করি, দিয়ে যদি এখানে চৌম্বক ক্ষেত্রটা বার করি, তাহলে কি হবে? এই যে বি, বি সমান হবে সামেশন অফ ডেল্টা বি সাইন থিটা, এটা হবে সমান মিউ 0/4 পাই, তারপরে আই এখানটায় আর তো আছেই, বাই ইউ কিউব, আর সামেশন অফ ডেল্টা এল হবে, হয়েছে। এবার সামেশন অফ ডেল্টা এল মানে আমরা বলতে পারি 2 পাই আর, যদি সিঙ্গেল পার্ট থাকে, না হলে আবার এন পার্ট থাকলে 2 পাই আর ইন্টু এন হবে, তাহলে এটা হবে 2 পাই আর দাঁড়াবে, হয়েছে। তাহলে এই পোর্শনটা মুছে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাব যে বি, বি সমান হচ্ছে মিউ 0/4 পাই আই, এখানটায় 2 পাই আছে, তারপরে এখানে আর স্কোয়ার হলো, আর ইউ কিউব আছে, ইউ কিউব মানে এটাকে আমরা লিখতে পারি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা তো রুট হবে, ইউ সমান হচ্ছে রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আসবে 3/2, ঠিক আছে। তাহলে এটাই হবে বির মানটা। তবে যদি এখানে এন সংখ্যক পাক যদি থাকে, তাহলে আমরা কি করব? এখানে যে 2 পাই আর এর জায়গা বলেছিলাম যে এন দিয়ে আমরা গুণটা করব, এন হচ্ছে নাম্বার অফ ওয়াইন্ডিংস, তাহলে এখানেও কিন্তু ওই এন ব্যাপারটা চলে আসবে, হয়েছে। তাহলে আমরা রিলেশনটা লিখব, বি সমান হচ্ছে মিউ 0/4 পাই, তারপরে এটাকে একটু গুছিয়ে আমরা লিখি 2 পাই এন আই আর স্কোয়ার বাই হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের 3/2, তাহলে এটাই হচ্ছে বির মান আমরা পাচ্ছি। হ্যাঁ, মিউ 0/4 পাই 2 পাই এন আই আর স্কোয়ার বাই হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার 3/2। আর এর ডিরেকশনটা কোন দিকে হবে? এই যদি আমাদের এই ডিরেকশনে যদি কারেন্টটা যায়, এটা সামনের পোর্শন, বোর্ড থেকে বাইরের দিকে, আর ডটেরটা হচ্ছে ভেতরের দিকে, এইভাবে যদি কারেন্টটা যায়, তাহলে এই পি বিন্দুতে, যেটা কিনা এক্স দূরে আছে, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা হবে বাইরের দিকে, তার মানটা হচ্ছে এইটা, আর আর ডিরেকশনটা হচ্ছে ওই বাইরের দিকে হবে, ওই অ্যালং দা অ্যাক্সিস। এইভাবে আমরা বি এর মানটা পেতে পারি। আচ্ছা, এখানে যদি এক্সটাকে 0 করে দেওয়া হয়, দেখো এক্স যদি 0 করে দেওয়া হয়, তাহলে কি হবে? সেন্টারে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা পাবো। তখন কি হবে বলো তো? তখন বি সমান হচ্ছে মিউ 0/4 পাই, তারপরে 2 পাই এন আই, এখানে আর স্কোয়ার, আর এখানে এক্সটা 0 হয়ে গেছে মানে আর কিউব হবে, একটা আর কেটে যাবে, তাই তো। এখানে যে আর স্কোয়ার আর এর নিচে হচ্ছে আর কিউব, তার মানে এটা কেটে যাচ্ছে, এই যে 2 পাই এন আই বাই আর, যেটা আমরা আগেই রিলেশনটা পেয়েছিলাম। থ্যাংক ইউ।